আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব ব্যাপন ও অভিস্রবণ। ব্যাপন ও অভিস্রবণ। এই ব্যাপন এবং অভিস্রবণ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয় আমরা তো জানি, আমাদের দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি। কোষের ভেতরে কি আছে? সাইটোপ্লাজম আছে। এখানে টোটালটা সাইটোপ্লাজম, দানাদার। মাঝখানে আছে নিউক্লিয়াস, আর বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো সজ্জিত আছে। এই ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ, সে বিভিন্ন খনিজ মৌল হতে পারে, বিভিন্ন ভিটামিন হতে পারে, বিভিন্ন হরমোন হতে পারে, বা বিভিন্ন খাদ্য সরলতম কণা, মনোস্যাকারাইড বা অ্যামিনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এরা কিন্তু কোষের মধ্যে যেমন মিশবে, সাইটোপ্লাজমের মধ্যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় মিশে যাবে, ঠিক তেমনি আবার পার্শ্ববর্তী কোষ থেকে সে আবার এই কোষের মধ্যে প্রবেশ করবে। তার মানে কি? আমরা তো জানি কোষের বাইরে আছে কোষ পর্দা। তো তার মানে কখনো কখনো বস্তুগুলোকে সাইটোপ্লাজমের মধ্যেই কোষ পর্দা ছাড়া মিশে যেতে হবে, যেখানে প্রয়োজন সেখানে ওকে বেশি যেতে হবে, যেখানে প্রয়োজন নাই যাবে না। আবার কখনো এক কোষেও যখন বেশি থাকবে, ওকে অবশ্যই পার্শ্ববর্তী কোষে তাকে যেতে হবে। তার মানে আমরা এই পরিবহনের সময় কোষের মধ্যে যে পরিবহন, সেই পরিবহনের দুটো পদ্ধতি আমরা জানব। এটি কিন্তু ভৌত পদ্ধতি। তার আগে আমরা জেনে নিই যে দ্রবণ কি জিনিস। দ্রবণ হলো দুই বা দুইয়ের বেশি বিভিন্ন বস্তুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ, এটাই হলো দ্রবণ। তারা কিন্তু মিশবে, মিশে এক সময় তারা যদি মিশিয়ে রাখি, তারা এক সময় সমানভাবে অণুগুলো ছড়িয়ে পড়বে। তার মানে দ্রবণের মধ্যে দুটো পদার্থ থাকবে। দ্রবণ সবসময় দুটো পদার্থ দিয়ে তৈরি হয়, একটা হলো দ্রাব, আরেকটা হলো দ্রাবক। দ্রাবকে আমরা বলি সলিউট, দ্রাবককে আমরা বলি সলভেন্ট। এই দুটো জিনিস মিশে থাকবে সমস্ত দ্রবণ। তো কোষের ভেতরেও কিন্তু এই দ্রবণীয় অবস্থা পদার্থগুলোর থাকবে, এরা মিলেমিশে থাকবে। তবে আমাদের জানতে হবে যে কোন পদার্থগুলো মেনলি কোষের মধ্যে আছে, কোন প্রকৃতিটা থাকবে তাদের মধ্যে। পদার্থ তো আমরা জানি তিন রকম: কঠিন, তরল ও গ্যাসীয়। সাধারণত কোষের মধ্যে কি কি হতে পারে? তরল, 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 কঠিন, তরল, গ্যাস, গ্যাস, গ্যাস। এইগুলোর মধ্যে কিন্তু এইগুলো সাধারণত কোষের মধ্যে তরল এইরকম অবস্থায় দ্রবণ থাকবে। তো এই পদার্থগুলোর মধ্যে কিন্তু, অণুগুলোর মধ্যে কিন্তু সবসময় ওর যদি এক জায়গায় এরা বেশি থাকে, আরেক জায়গায় যদি কম থাকে, তাহলে কম যেখানে সেখানে বেশি যেখানে আছে সেখান থেকে অণুগুলো স্বাধীনভাবে যাতায়াত করবে। তার মানে যে দ্রবণগুলো তরল তরল, তরল গ্যাস, তরল কঠিন বা গ্যাস গ্যাস বা গ্যাস তরল যাই হোক না কেন, এদের মধ্যে বিভিন্ন পদার্থগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এবার আমরা দেখি একটা ছবি এঁকে কি ব্যাপারটা কি ঘটছে। দেখো, তাহলে আমরা একটা জায়গা নিলাম, একটা নির্দিষ্ট অঞ্চল, যেখানে কি আছে? এখানে দুই রকমের কিছু অণু, ঘন অণু, বড় বড় অণু, আর কিছু ছোট আকারের অণুগুলো আছে ছড়ানো। কি হবে আমরা যখন ব্যাপন করি? ব্যাপন যখন ঘটনাটা ঘটবে, কি হবে? এই অণুগুলো এই দিকে যেতে যেতে থাকবে তাদের কাইনেটিক এনার্জির জন্য। তাদের ভিতর যে কাইনেটিক এনার্জি আছে, তো সেই এনার্জিটা ব্যয় করে বেশি ঘনত্ব যেখানে আছে অণুগুলো কম ঘনত্ব অণুর দিকে যেতে চাইবে।
কম ঘনত্ব মানে এখানে নেই, তার মানে ধীরে ধীরে এই দিকে যাবে, গিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। তার মানে হলুদ বড় অণুগুলো ছড়িয়ে গেল, আমরা এবার মিটিয়ে নিই, মিলিয়ে ছড়িয়ে গেল। এই সাথে সাথে বড় অণুগুলো যে ছড়ালো, সেই সাথে সাথে কিন্তু যে ছোট যে গোলাপি অণুগুলো ছিল তারাও কিন্তু ছড়িয়ে যাবে। এখানে যারা ছিল তারাও কিন্তু এদিকে এসে পড়ল। তার মানে কি, এখানে দুটো ঘটনা ঘটছে। প্রথম ঘটনা, আমি যদি এটাকে আরেকটা আলাদা স্লাইডে দেখি, ছোট ছোট অণু আছে, আর কিছু বড় অণু আছে। কি হবে, এই বড় অণুগুলো এই দিকে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। আবার ঠিক তেমনি ছোট অণুগুলো নর্মাল, তাদের যে কাইনেটিক এনার্জি অল্প পরিমাণ তাদের মধ্যে আছে, তারা এই দিক থেকে এই দিকেও কিন্তু অল্প অল্প পরিমাণে আসবে। তার মানে কি, ব্যাপন যখন আমরা বিবেচনা করব তখন দেখব কোনো নির্দিষ্ট অঞ্চলে যে অণুগুলো থাকবে সেটা সলিউট হতে পারে বা সলভেন্ট হতে পারে, যেই থাকুক না কেন তারা সকলে কম ঘনত্বর দিক থেকে বেশি ঘনত্বের দিকে যেতে থাকবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না তাদের একক আয়তনে ঘনত্ব সমান না হচ্ছে। এরা সমস্ত অণু যাতায়াত করতে 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 একটা অবস্থায় ইকুইলিব্রিয়াম স্টেজে পৌঁছে যাবে। তার মানে তাকে আমরা তখন এটা ইকুইলিব্রিয়াম স্টেজ, তার মানে এটা সমসত্ব অবস্থায় পৌঁছে যাবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমি কখনো শব্দটা ব্যবহার করলাম না জল। জল শব্দটা এখানে ব্যবহার করা হলো না, এখানে ব্যবহার করা হলো তরল এবং একটা কঠিন অণু বা তরল অণু বা তরল অণু, তরলের অণু বা গ্যাসের অণু বা গ্যাসের অণু বা তরল অণু, গ্যাসের অণু, যাই হোক না। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে কোনো ধরনের সেপারেটিং কোনো পর্দা নেই। তার মানে এটা হলো ব্যাপন, একটা ব্রড সেন্সে, যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সে সলিউটও হতে পারে বা সলভেন্টও হতে পারে, উভয়ই যাতায়াত করবে সমস্ত দিকে। তারা নিজেদের কাইনেটিক এনার্জি দ্বারা ব্যয় করবে এবং একে অপরের সাথে সংঘর্ষ করার ফলে যে তাদের মধ্যে শক্তি তাদের মধ্যে অর্জিত হবে, সেই শক্তিটার দ্বারা তারা সমানভাবে ছড়িয়ে পড়ে একটা সমসত্ব অবস্থা তৈরি করবে। এটা হলো ব্যাপন। তার মানে এই ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পদার্থ যখন কোষের এক জায়গা থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রোটিন গেট দিয়ে প্রচুর পরিমাণে পদার্থ ঢুকবে, তারা একসময় কোষের সাইটোপ্লাজমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা হলো ব্যাপন। এইবার আমরা আসি অভিস্রবণ। অভিস্রবণকে কিন্তু আমরা বলবো আরেক ধরনের ব্যাপন। কিন্তু এখানে কি ধরনের ব্যাপন? এখানে সবসময় সলভেন্ট থাকবে, সলভেন্ট হবে হচ্ছে জল। তার মানে দুটো দ্রবণ আমরা নেব, যেখানে দ্রাবক হবে জল। তার মানে কি, আমরা যদি দুটো দ্রবণ নিই, ধরো একটা বিকার, আমরা একটা লম্বা নলযুক্ত ফানেল, তার মুখে আমরা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন পার্চমেন্ট কাগজ বেঁধে দিলাম, তারপরে তাকে আমরা একটা বিকারের ভিতর মধ্যে নিমজ্জিত অবস্থায় রাখলাম। কি আছে? আমরা দ্রবণ দুই রকমের নিলাম। এর মধ্যে আমরা যে দ্রবণটা নিয়েছি সেই দ্রবণটা হচ্ছে ঘন চিনির দ্রবণ। এটা হলো ঘন চিনির দ্রবণ। আর বাইরে নিলাম সাধারণ জল নিলাম বা লঘু চিনির দ্রবণ, যাই নিতে পারো, এটা হলো লঘু। কিন্তু দুজনের মধ্যেই দ্রবণটা একই রকমের হবে এবং তাদের শুধু ঘনত্বটা তফাৎ হবে। আর কি, এখানে পার্চমেন্ট কাগজ দিয়ে বা ডিমের ভেতরের যে পর্দা
সেটা দিয়ে এই মুখটা আমরা ঢেকে নিয়েছি। সেই পর্দাটা হবে সেমি পারমিয়েবল। তার মানে কি, এই পর্দাটা দিয়ে এই লঘু দ্রবণের মধ্যে যে জলের অণুগুলো আছে, যে সলভেন্টের অণুগুলো আছে, তারাই একমাত্র পাস করতে পারবে। যদি আমি চিনির দ্রবণ নিই, চিনির অণুগুলো মানে সলিউটের অণুগুলো কিন্তু যেতে পারবে না। এই অবস্থায় আমি যদি এখানে নিলাম হচ্ছে এই অবস্থায় একটা সাধারণ হলুদে দেখি, এই অবস্থায় নিলাম এই দ্রবণটা, লঘু দ্রবণ, ঘন চিনির দ্রবণ, লঘু চিনির দ্রবণ। লঘু চিনির দ্রবণ কথাটার মানে কি, মানে চিনি কম জল বেশি। জল মানে কি, সলভেন্ট বেশি। এখানে জল বেশি, জল বেশি। এটা হলো ঘন চিনির দ্রবণ, এখানে কে কম, জল কম। এবার এই অবস্থায় রেখে দিলে কিছুক্ষণ পরে দেখব যে ধীরে ধীরে এই জলের উচ্চতা যখন প্রথমে এখানে ছিল, কিছুক্ষণ পরে এইখানে উঠে গেল। আরও কিছুক্ষণ পরে দেখা যাবে জলের অণুগুলো সাপোজ আরও একটু আলোর উঠল, এরপরে কিন্তু আর উঠল না। তার মানে জলের অণুগুলো প্রথমে ছিল এই অবস্থায়, কিছুক্ষণ পরে সেকেন্ড স্টেজে একটু আসলো, বাড়লো, সবার শেষে দেখা গেল তিন নম্বর দাগে এসে পৌঁছালো জলের অণু। এটা হলো সর্বোচ্চ সীমা। তার মানে কি, এইখানকার দ্রবণের ভিতর এখান থেকে জল ঢুকতে আরম্ভ করলো। ঢুকবে কতক্ষণ পর্যন্ত, ঢুকতে 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 এর ভেতরে একটা প্রেসার ক্রিয়েট হবে। সেই প্রেসারটাকে কি বলবো, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার, চাপ। সেই চাপটা এখান থেকে এই মুখী ক্রিয়া করবে, নিচের দিকে ক্রিয়া করবে বা পাশের দিকে ক্রিয়া করবে, সব দিকেই ক্রিয়া করবে চাপটা। ঠিক সেই সাথে সাথে নিচ থেকে কিন্তু জলও ঢোকার চেষ্টা করবে। সেটা কি, অ্যাট্রাকটিভ ফোর্স। এইদিকে যে ঠেলাটা সেটা হলো অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স। তার মানে ওপর থেকে নিচে ঠেলবে, নিচ থেকে ওপরে ঠেলবে। এইভাবে জল ঢুকবে, কন্টিনিউয়াসলি জলের অণুগুলো ঢুকতে থাকবে। জলের অণু কি বেরাবে না, তাও অবশ্য 2-1 অণু জলের অণু, কিছু অল্প 1%, 2% জলের অণু এদিকেও বেরিয়ে আসবে, কিন্তু মেজরিটি জলের অণুগুলো এইদিকে ক্রমাগত ঢুকতে আরম্ভ করেছে। করতে করতে এক সময় যখন এই দিককার হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং এই দিকে অ্যাট্রাকটিভ প্রেসার সমান হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম স্টেজ, সেই অবস্থায় আর কিন্তু জলের অণুগুলো ঢুকবে না এখানে, আর জলের উচ্চতাও আর বাড়বে না। এই যে অবস্থা, এই অবস্থার জন্য এখানে যে প্রেসারটা ক্রিয়েট হলো সেইটাই হলো অসমোটিক প্রেসার, অসমোটিক চাপ। এই অসমোটিক চাপ এমন অবস্থায় পৌঁছাবে যখন এখানকার জলের অণুর যা ঘনত্ব ছিল, ভেতরের জলের অণুর ঘনত্ব একই হয়ে যাবে। জলের অণু সমান পরিমাণে জলের অণু ঘনত্ব হয়ে যাবে। এবার চিনির অণুর কি হবে, জলের অণুগুলো সমানভাবে ঢুকতে আরম্ভ করেছে। এখানে তো অল্প চিনির অণু আছেই, এখানেও চিনির অণু আছে। এইখানকার চিনির অণুর যা একক জায়গায় যে চিনির অণুর সংখ্যা, এখানেও জলের অণুগুলো ঢুকে যাওয়ার ফলে একক আয়তনে চিনি অণুগুলোর সংখ্যা সমান হয়ে যাবে। তার মানে কি, দুটো দ্রবণের ঘনত্ব সমান হয়ে যাবে। এই অবস্থায় আর জলটা উঠবে না। এই অবস্থায় যে চাপ তৈরি হয় তাকেই আমরা বলি অসমোটিক প্রেসার। এইবার আমরা তাহলে এখানে কি নিয়েছিলাম, 2 রকমের দ্রবণ নিয়েছিলাম, ঘন দ্রবণ, লঘু দ্রবণ। লঘু এই দ্রবণটার মধ্যে সলভেন্ট অণুগুলো যাতায়াত করতে থাকবে, করতে করতে এরা এক সময় ইকুইলিব্রিয়াম স্টেজে পৌঁছে যাবে। তখন যে দ্রবণটা তৈরি হবে তাকে আমরা বলবো আইসোটনিক দ্রবণ। আইসোটনিক। তার মানে আমরা ব্যাপন সম্পর্কে কি বুঝলাম, ব্যাপনে 2 রকমের দ্রবণ লাগবে, ঘন দ্রবণ
এবং লঘু দ্রবণ। লঘু দ্রবণ থেকে সলভেন্ট জলের অণুগুলো বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত দুটো দ্রবণের কনসেন্ট্রেশন এক অবস্থায় না পৌঁছাচ্ছে। এটাই হলো অভিস্রবণ। এই অভিস্রবণ এবং ব্যাপন, এর ফলে আমরা তো ব্যাপনে জানলাম যে কোষ কোনো পর্দা থাকছে না, তার ফলে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পদার্থগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে ব্যাপন দিয়ে। কিন্তু অভিস্রবণ মানেই হবে যে সাধারণত কোষ পর্দা একটা থাকবে, যে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করবে। সে থাকার জন্য জলের অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে, এক জায়গায় প্রেশার বাড়াবে, আরেক জায়গায় যদি জল কম থাকে, যদি জল বেশি থাকে সে বেশি জল কম জলের দিকে যাবে। যাওয়ার মাধ্যমে দুটো কম্পার্টমেন্টের মধ্যে দ্রবণের ঘনত্বটা সমান করে দেবে। এইভাবে আমাদের কি কি কাজ হয়? এইভাবে আমাদের ক্ষুদ্রান্ত্রে কাজগুলোর মধ্যে হয়, 1 নম্বর, ক্ষুদ্রান্ত্রে আমাদের কি হয়? বিভিন্ন খাদ্য শোষণ, সরল খাদ্য কণা শোষিত হয়, 1 নম্বর। 2 নম্বর কি হয়? 2 নম্বর হচ্ছে নেফ্রনে জল এবং প্রয়োজনীয় পদার্থ শোষণ। জল প্রয়োজনীয় পদার্থের শোষণ ঘটে। আবার কি 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, আমরা নিচে লিখি, 3 নম্বর হচ্ছে যখন কোনো রক্তনালীর মাধ্যমে রক্ত প্রবাহিত হয়ে গিয়ে সে যখন কোনো কোষের মধ্যবর্তী কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, আর রক্তের জালক এখানে একে জালক করে দিয়ে রেখেছে। এই জালকের যে পর্দা আছে তাকে বলা এন্ডোথেলিয়াম। সেই এন্ডোথেলিয়াম ভেদ করে, আর এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, এই ফ্লুইড আর আমাদের রক্ত জালকের মধ্যে রক্তের বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটবে। তার মানে কি আন্তঃকোষীয় পদার্থের পরিবহন। এই যে কোষীয় পদার্থ আছে সে এদিকে যাবে, রক্ত জালিকায় প্রবেশ করবে, আবার রক্ত জালিকা থেকে প্রয়োজনীয় পদার্থ এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে প্রবেশ করবে। এইভাবে বিভিন্ন অনেকগুলো কাজ আছে আমাদের এই ব্যাপন ও অভিস্রবণের। এটা আছে বলেই আমাদের কোষগুলো সবসময় জল পাচ্ছে এবং কোষে জল ঢুকছে, কোষের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থগুলো বেরাতেও এই ভূমিকা পালন করছে এই অভিস্রবণ। তাহলে আজকে আমরা পড়লাম দুটো প্রধান পদ্ধতি, একটা হলো ব্যাপন আর একটা হলো অভিস্রবণ।